ওই বদের হাড্ডি, তোর জিনিসটায় তেল মেখে নে। আমায় মেরে ফেলতে চাইছিস নাকি? না, তেল নেই আমার কাছে, এভাবেই দেবো আজ তোকে। না রে, পায়ে পড়ি তোর, এটা করিস না। ঠিক আছে, তাহলে পিচ্ছিল করে গে। আমি করব কিভাবে? কিভাবে আবার? মুখে নিয়ে। শেষ করে ফেলবো তোকে একদম। এত বড় সাহস তোর, তুই আমায় এটা মুখে নিতে বলছিস? আয়, আজ কেটে রেখে দিব। বউয়ের সাথে বাসর করার শখ সারা জীবনের জন্য মিটে যাবে। আজ অর্ণব আর নীলার ফুলশয্যা। ওরা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্ব থেকে ওদের সম্পর্ক একসময় প্রেমের দিকে গড়ায়। এরপর দুই পরিবারের সম্মতিতে অর্ণব আর নীলার বিয়ে হয়। অবশ্য সবকিছু এতটাও সহজ ছিল না। অর্ণব এই বিয়েতে রাজি থাকলেও নীলা অর্ণবকে বিয়ে করতে চায়নি কিছুতেই। আজ থেকে প্রায় 6 মাস আগের ঘটনা। অর্ণব যেদিন নীলাকে প্রথম প্রপোজ করে, নীলার সাদা গোলাপ খুব পছন্দের। অর্ণব একটা সাদা গোলাপ হাতে নিয়ে নীলাকে প্রপোজ করে। নীলা, উইল ইউ ম্যারি মি? সারাটা জীবন একসাথে কাটাতে চাই আমি তোমার সাথে। অর্ণবের কথা শুনে প্রথমে নীলা হেসে উঠল। কি বললি তুই? নিশ্চয় এটা কোনো মজা ছিল। না রে, বিশ্বাস কর, আমি সত্যি তোকে খুব ভালোবাসি। তোকে বিয়ে করতে চাই আমি নীলা, তোর সাথে সংসার করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস নিজে বুঝতে পারছিস তো? হ্যাঁ, বুঝতে পারছি। আমি তোকে অনেক সুখী রাখবো নীলা। একটিবার আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নে। এটা কখনোই হবার নয়, জাস্ট হবার নয়। কেন হবার নয়? আমি কি দেখতে খারাপ? বল, কি এমন নেই আমার ভেতরে? তোকে আমি নিজের বন্ধুর চোখে দেখে এসেছি আজীবন। তুই কোনো দিন আমার হাজবেন্ড হবি, এটা জাস্ট স্বপ্নেও ভাবতে পারিনি আমি। তাহলে এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ, তুই যেটা চাইছিস সেটা হবার নয়। তার থেকে বরং আমরা দুজন সারা জীবন এইভাবে বন্ধু হয়েই থাকি। আমার কাছে এইটাই বেস্ট লাগে। একবার রিলেশনশিপে গেলে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। হাজারটা ঝামেলা ফেস করতে হবে আমাদের প্রতিনিয়ত, যেগুলো হয়ে থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের ভেতরে। তাহলে একটা কাজ করা যায়। কি কাজ? আমরা যতই রিলেশনশিপে যাই না কেন, বা যদি আমাদের বিয়েও হয় কখনো, আমাদের দুজনের সম্পর্কটা এরকম বন্ধুর মতোই থাকবে। এই ধর, এখন যেমন আমরা তুই তুকারি করে কথা বলি, এভাবেই বলবো। বিয়ের পরও এইভাবেই বলবো। তাছাড়া আমরা নিজেদের ভেতরে কোনো ধরনের চেঞ্জেস আনবো না। সারা জীবন এভাবে বন্ধু হয়ে কাটিয়ে দেব। সেটা কি সম্ভব? অবশ্যই, কেন নয়? তুই জাস্ট একটাবার বিলিভ করে দেখ। আচ্ছা, দেখা যাবে। যদি আমার মন থেকে কখনো সাড়া দেয় তাহলে তোকে জানাবো। প্লিজ ফিরিয়ে দিবি না আমায়? মরে যাব কিন্তু। এইভাবে হুট করে কিছুই হয় না, সময় দে আমায়। আচ্ছা ঠিক আছে, তুই সময় নে। নীলা অর্ণবের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে করতে অনেকটা সময় লেগে গেল। এরপর ওদের দুজনের বিয়েটা হুট করেই হয়। বাসর রাতে অর্ণব ঘরের ভিতরে ঢুকে নীলার পাশে এসে বসলো। নীলা হঠাৎ করে অর্ণবকে বলে উঠল, দোস্ত, তোর জিনিসটা দেখা না আমায়। তুই জানিস ওটা দেখার জন্য আমি কতগুলো দিন ধরে অপেক্ষা করে আছি। তাই নাকি? তাহলে বিয়ের আগেই তো বলতে পারতি, দেখিয়ে দিতাম তোকে। আরে ধুর, এটা আবার হয় নাকি? দুষ্টু কোথাকার। আর একটু পরে দেখাই। কেন? এখন কেন নয়? দেখলেই তো ভয় কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। না রে, ভয় পাবো না। একবার দেখ না দোস্ত। আরে দেখাবো না, তোর জিনিস তোকে দেখাবো না তো কাকে দেখাবো? আগে তোকে একটু দেখতে দে। মানে? কাছে আয়, তারপর বুঝিয়ে দিচ্ছি। এরপর অর্ণব নীলার কাছে গিয়ে ওর বুকের উপরে হাত রাখল। অর্ণবের স্পর্শ পেয়ে নীলা কেঁপে উঠল। এই প্রথমে অর্ণবকে এত কাছ থেকে অনুভব করছে নীলা। অর্ণব এক পর্যায়ে নীলাকে ফিসফিস করে বলতে লাগলো, ব্লাউজটা খোল। আমার ভীষণ লজ্জা করছে। লজ্জা কিসের আবার? একটু আগে যে আমার জিনিস দেখতে চাইলি, সেই বেলায় লজ্জা করেনি? আচ্ছা ঠিক আছে, তুই নিজেই বরং খুলে নে। অর্ণব নিজের হাতে নীলার ব্লাউজটা খুলে নিল। ওর উন্মুক্ত বুকের ওপরে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর বলতে থাকে, এত ছোট কেন এই দুটো? কোথায় ছোট? যতটা মনে হয় উপর থেকে দেখে ততটাও নয়। তুই তো এসে গেছিস, এখন এগুলোকে বড় করার দায়িত্ব তোর।
আমি কিভাবে বড় করব? আহা কচি খোকা, কিছুই বুঝতে পারছে না এখন। না, সত্যি বুঝতে পারছি না। আয় বুঝিয়ে দিচ্ছি। এই বলে নীলা অর্ণবকে নিচের বুকের ভিতর নিয়ে গেল। এরপর অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পরে অর্ণব নিজের পাজামাটা হাঁটু পর্যন্ত নামিয়ে নিল। নীলা ওর দিকে তাকিয়ে হাঁ করে রইল কিছুক্ষণ। কিরে, ভয় পেয়ে গেলি নাকি সাইজ দেখে? এটা কি বানিয়েছিস দোস্ত? তোর জন্য বানিয়েছি। আজ এটা দিয়ে তোর ব্যান্ড বাজাবো আমি। মরে যাব। মেরেই তো ফেলবো তোকে আমি। এই বলে অর্ণব ধাক্কা মেরে নীলাকে বিছানার উপরে শুইয়ে দিল। এরপর ওর উপরে উঠে পড়ল। নীলা ওকে বাধা দিয়ে বলে উঠল, দোস্ত এভাবে ঢুকবে না, একটু তেল মেখে নে। না, এভাবেই দেবো তোকে আজ। একেবারে কেটে রেখে দেবো যদি ব্যথা পাই আমি। ঠিক আছে, তাহলে একটু মুখে নিয়ে পিচ্ছিল করে দে। না না, এটা করতে পারবো না আমি। আরে কিছু হবে না, তুই জানিস আমি এটাকে কত যত্ন করি। না আমি পারবো না, শরীর গুলোচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে করবি কিন্তু, আমার ভয় করছে খুব। আচ্ছা ঠিক আছে। এরপর অর্ণব ঝুঁকে পড়ল নীলার ওপর। এরপর ওর ভিতরে নিজেকে স্থাপন করে ভেতরের স্বাদ আস্বাদনের চেষ্টা করে। নীলা মিলন যন্ত্রণায় ছটফট করে উঠল। আহ, খুব ব্যথা লাগছে অর্ণব, আস্তে আস্তে কর। আস্তে আস্তেই তো করছি। আরো আস্তে কর। অর্ণব নিজেকে পুরোপুরি নীলার ওপরে বিস্তার করে দিল। এরপর নিজের সর্বশক্তি দিয়ে নীলার ভিতরে প্রবেশ বাহির কার্যক্রম চালাতে লাগলো। এক প্রকার অদ্ভুত আর বিস্তৃত শব্দে পুরো ঘর আন্দোলিত হয়ে উঠল। এদিকে নীলা যন্ত্রণায় ছটফট করে যাচ্ছে। অর্ণবের সেই দিকে কোনো হুঁশ নেই। নীলাকে নিজের বাহু ডোরে শক্ত করে জড়িয়ে ধরে পুরুষত্ব জাহির করতে লাগলো। এভাবে বেশ অনেকটা সময় অতিক্রম হয়ে যায়। অর্ণব বুঝতে পারল ওর পতনের সময় আসন্ন। নীলাকে বলতে লাগলো, নীলা, মুখ খোল তোর। কেন মুখ খুলতে হবে কেন? একটা মজার জিনিসের এক্সপিরিয়েন্স করাবো আজ তোকে। না প্লিজ, এগুলো যায় না আমার সাথে। প্লিজ আমার কথা শোন। আর কোনোদিন আবদার করব না, আজকেই শেষ, কথা দিলাম। এই বলে অর্ণব নীলার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিল। এরপর নীলার ওপরে নিজের সবটা বিসর্জন করে দিল। অর্ণব নিজের মনের সমস্ত অদ্ভুত ইচ্ছে পূরণ করল নীলার মাধ্যমে। নীলাও ওকে বাধা দিল না। অর্ণবের এই জোরপূর্বক অদ্ভুত কাজগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে নীলা। নিজের শরীরে উষ্ণতার শিহরণ অনুভব করল নীলা। দুটো অনাবৃত দেহ বিছানার ওপরে পড়ে আছে। অর্ণব নীলাকে প্রশ্ন করে, চল বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। না, ফ্রেশ হতে হবে না, আজ এইভাবেই তোকে জড়িয়ে ঘুমাবো। তাই বলে এইভাবে? হ্যাঁ এইভাবেই। নীলা অর্ণবের ঘর্মাক্ত বুকের ভিতরে নিজের স্থান করে নিল। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা অর্ণবের ঘুম ভাঙতেই দেখতে পায় নীলা ওর বুকের ওপরে শুয়ে আছে। অর্ণব নীলাকে ডেকে তুলল। নীলা, ওই নীলা, আর কত পড়ে পড়ে ঘুমাবি, ওঠ এবার। অর্ণবের ডাকে নীলা ঘুম থেকে জেগে গেল। এরপর দুজনে ফ্রেশ হয়ে বাথরুমের দিকে যায়। একটু পরেই দুজনেই ফিরে আসলো। নীলা ঘরের ভিতরে ঢুকে দেখে ওর ননদ দাঁড়িয়ে আছে। এ কি হাসি, তুমি এখানে? সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি নিচে চলো ভাবি, মা ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। নীলা রেডি হয়ে নিচের দিকে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখতে পায় ওর শাশুড়ি আর চা মিলে রান্না করছে। নীলাকে দেখে ওর শাশুড়ি বলতে লাগলো, বৌমা, কাজটা কিন্তু একদম ঠিক হলো না। তোমার উচিত ছিল যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল রান্নাঘরে চলে আসা। আজকে প্রথম দিনেই তোমায় ডাকার জন্য লোক পাঠাতে হলো। ভুল হয়ে গেছে মা, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। থাকবে মা। নীলার চা পাশ থেকে তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে উঠল, আহ আম্মা, প্রথম দিনই মেয়েটাকে বকাবকি করতে হলো। ও হয়তো এভাবেই বড় হয়েছে, নিজের অভ্যাসকে পরিবর্তন করতে একটু সময় তো লাগবে। নীলা বুঝতে পারল না ওর যা ওকে পিঞ্চ করলো নাকি সাপোর্ট করলো। বিনিময়ে নীলা এক টুকরো হাসি দিয়ে পুরো পরিস্থিতি সামাল দিয়ে দিল।
একটু পরে অর্ণব চলে আসলো নিচে। ওকে নাস্তা দিল নীলা। এরপর উপরে নিজেদের ঘরের দিকে চলে যায়। রুমের ভিতরে ঢুকতেই নীলা শুনতে পায় অর্ণবের ফোন বাজছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অর্ণবের এক কলেজ বান্ধবীর ফোন কল। নীলাও চেনে তাকে, তাই নীলা বিনা দ্বিধায় কলটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, হ্যালো ডার্লিং, কেমন আছিস? আমি নীলা বলছি, অর্ণব নিচে আছে। আরে নীলা, তুই কেমন আছিস রে? আমি ভালোই আছি। কল কেন করেছিস বল? সেটা তো তোকে বলা যাবে না। আমাকে বলা যাবে না মানে? কেন, আমি শুনলে কি কোনো প্রবলেম আছে? কি এমন কথা? আরে পাগলি, আমাদের পার্সোনাল কথা আছে, তোকে কিভাবে বলি বল? বাহ, তোদের দুজনের আবার কি পার্সোনাল কথা? ওই, তুই ফোনটা রাখ তো, নয়তো আমার ডার্লিংকে দে। শোন মেঘলা, একটা কথা বলি তোকে, তুই কখনো অর্ণবকে ডার্লিং বলে ডাকবি না। কেন রে? এ আর নতুন কি? আমি তোকে এই নামেই ডাকি। তুই তো নিজেও মজা করতেছিস এটা নিয়ে, তাহলে এখন হঠাৎ জেলাস কেন? এত কৈফিয়ত দিতে পারবো না তোকে আমি। অর্ণবকে এসব ফালতু নামে ডাকবি না একদম। আর ওর সাথে তোর কোনো পার্সোনাল কথা নেই, বুঝতে পেরেছিস? হায় আল্লাহ, আসলে সবাই ঠিকই বলে, বিয়ের পরে মানুষ কতটা পাল্টে যেতে পারে তোকে দেখতে বুঝতে পারছি। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে, তুই একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। আমি এখনো তোর বন্ধুই আছি, শুধু নিজের বাড়াবাড়িগুলো বন্ধ কর। অর্ণব কোথাও যাবে না। তোর যদি দেখা করার ইচ্ছে থাকে এইখানে চলে আয়, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো তোকে। এই বলে নীলা ওর আর অর্ণবের বান্ধবী মেঘলার কলটা কেটে দিল। নীলা বুদ্ধি করে অর্ণবের মোবাইলের কল হিস্ট্রি থেকে নম্বরটা ডিলিট করে দিল, যাতে অর্ণব কিছু বুঝতে না পারে। এরপর বিকেল বেলা নীল ওর যা আর ওর ননদ মিলে ব্যালকনিতে বসে আছে। একটু পরে অর্ণব এসে নীলাকে ডেকে ডেকে বলতে লাগলো, নীলা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে। এই সময় কোথায় যাচ্ছিস? আর রাত হবে কেন? তোকে নাকি সকালবেলা মেঘলা কল করেছিল, ওর সাথে দেখা করতে যাচ্ছি। এখন কথা বলার সময় নেই, রাতে এসে কথা হবে। এই বলে অর্ণব তড়িঘড়ি করে বেরিয়ে গেল। নীলা অর্ণবের এই আচরণে মেজাজ হারায়। যা আর ননদ সামনে উপস্থিত না থাকলে অর্ণবকে কিছুই যেতে দিত না নীলা। পেছন থেকে নীলার ননদ ওকে বলতে লাগলো, নীলা ভাবি, তুই ভাইয়ার সাথে তুই তাহারি করে কথা বলো কেন? তাহলে কি বলবো? ওর সাথে এইভাবেই কথা বলার অভ্যাস আমার। কলেজ লাইফে এইভাবেই কথা বলতাম আমরা। নীলার যা বলতে লাগলো, এটা কেমন কথা বোন? কলেজ লাইফ আর সংসার এক হলো? কলেজ লাইফে অর্ণব তোমার বন্ধু ছিল, আর এখন ও তোমার স্বামী। আর স্বামী তো গুরুজন হয়, তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। আর স্বামীরও উচিত স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলা। আমি ওকেও ঠিক বকে দেবো। জায়ের কথা শুনে নীলা মুহূর্তেই নিজের রাগ ভুলে ফিক করে হেসে উঠল। হাসালেন আমায় ভাবি? ওই গাথাটা নাকি আমার গুরুজন। ওকে তো আগেই বলে দিয়েছি, যতই বিয়ে হোক আমরা বন্ধুর মতোই থাকবো। নীলার যা আর কোনো কথা বলল না। সে বুঝে গেল নীলা এভাবে ওনার মুখের কথাই বোঝার পাত্রী নয়। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। নীলা অর্ণবকে ফোন কল করলো, কিন্তু অর্ণব কল রিসিভ করছে না। নীলা কন্টিনিউয়াসলি কল করতে লাগলো। এক পর্যায়ে অর্ণব ওর কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলো। নীলা অনুভব করছে ওর শরীরের ভিতরে রক্ত যেন টকবক করে ফুটছে। এর আগেও অর্ণব বহুবার মেঘলার সাথে দেখা করেছে, ঘুরতে গিয়েছে ওরা। নীলার ভিতরে তখন এরকম ফিল হয়নি কখনো। তাহলে এখন কেন হচ্ছে, এর কারণ খুঁজে পাচ্ছে না নীলা। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই, কিন্তু অর্ণবের কোনো দেখা নেই। নীলা বাধ্য হয়ে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল। এরপর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না ওর। চোখ বুঝতেই অর্ণব এত রাতে মেঘলার সাথে কি করছে সেই কাল্পনিক দৃশ্য ভেবে পাচ্ছে না। যদি সত্যি অর্ণব কোনো উল্টোপাল্টা কিছু করে থাকে, ওকে শেষ করে ফেলবে নীলা। মনে মনে প্রতিজ্ঞা করে বসল ও। আরও 1টা ঘন্টা অতিক্রম হয়ে যায়। অর্ণব এসে দরজা ধাক্কাতে লাগলো। নীলা গিয়ে দরজাটা খুলল। কোনো কথা না বলে আবার বালিশের ওপরে মাথা পেতে শুয়ে পড়ল। অর্ণব শুয়ে পড়ল বিছানার ওপরে। এরপর নীলাকে পেছন থেকে জড়িয়ে
ধরলো। ওকে আদর করতে যাবে, ঠিক তখন নীলা একটা ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। এরপর বলতে লাগলো, একদম টাচ করবি না আমায়। কেন? আমি আমার বউকে টাচ করবো না তো কাকে করব? তোর শরীর থেকে পরনারীর গন্ধ পাচ্ছি আমি। তুই আমায় স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব। হোয়াট? মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? এসব কি ভুলভাল বকছিস? নিশ্চয়ই মজা করা হচ্ছে আমার সাথে, তাই না? আর একটা কথাও বলবি না তুই আমার সাথে। কেন এসেছিস তুই আমার কাছে? যা গিয়ে বাইরের মেয়েদের সাথে নষ্টামি কর। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে নীলা, বাড়ির সবাই শুনতে পাচ্ছে। বল তুই মেঘলার সাথে কেন দেখা করেছিস? কি এমন পার্সোনাল কাজ ছিল ওর সাথে তোর? কাজ ছিল বলেই তো গিয়েছি। আর তুই জানিস আমি না গেলে আজ কি হতো? আর কখনো ওর সাথে যোগাযোগ করার কোনো ধরনের চেষ্টা করবি না তুই। আর ওর বিষয়ে আমি কিছুই শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। তুই তো দেখছি ভীষণ জেলাস ওকে নিয়ে। শুধু ও বলে নয়, এরপর থেকে যদি কোনো মেয়েদের সাথে কথা বলতে দেখেছি তোকে, শেষ করে ফেলবো আমি। তাই নাকি? হ্যাঁ। অনেক তো হলো ঝগড়া, এবার তাহলে একটু আদর করতে দে আমায়। না, আমার এখন ইচ্ছে নেই। এত রাত করে বাসায় আসলে তোকে এইভাবেই শাস্তি দিয়ে মারবো আমি। প্লিজ 5 মিনিট, বেশি না। 5 সেকেন্ডেও নয়। যা এবার ছটফট করতে থাক। মনে থাকে যেন, কাল কিন্তু ঠিক সুদে আসলে সব উসুল করে নেব। উঠে দাঁড়াতে হবে না। তোর বউ যদি তোর জন্য উঠে দাঁড়াতে না পারে আর সকালবেলা সবাই সেটা দেখে, তুই মুখ দেখাতে পারবি তো সবার সামনে? তোর সাথে কথায় কে পারে? এত রাতে বকবক না করে ঘুমিয়ে পড়ি বরং। বড্ড ঘুম পাচ্ছে। অর্ণবের বুঝতে বাকি রইল না নীলার ভিতরে এক প্রকার অধিকার বোধ জন্ম হয়েছে অর্ণবের জন্য। ও অর্ণবকে তাই কারোর সাথে শেয়ার করার কথা ভাবতে পারে না। অন্য কোনো মেয়ের ওপর জেলাসি স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ। নীলা অর্ণবকে ভালো না বাসলে এটা কখনোই সম্ভব হতো না। পরের দিন সকালবেলা মেঘলা আবারও কল করে অর্ণবকে। নীলা আবারও নিজের অগ্নিমূর্তি ধারণ করে বলতে লাগলো, ওই মেয়েটা আবার কেন কল করেছে তোমায়? দাও ফোনটা আমার কাছে দাও, আমি কথা বলবো ওর সাথে। এই বলে নীলা এক প্রকার জোর করে ফোনটা কেড়ে নিল। রিসিভ করতেই ওপাশ থেকে মেঘলা বলে উঠল, থ্যাঙ্কস অর্ণব, তোরা কালকে ছিলি বলেই সবটা সম্ভব হয়েছে। আমি আমার অধিকার ফিরে পেয়েছি। তোকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। তুই সত্যি যা করলি আমার জন্য, শুধু বন্ধু না, আমার ভাইয়ের পরিচয় দিয়েছিস। আমার নিজের ভাই থাকলে হয়তো এতটাও করতে পারতো না। নীলা যেন আকাশ থেকে পড়লো মেঘলার কথা শুনে। গতকাল রাতে কি ভাবলো আর এখন কি বলছে এগুলো মেঘলা? অর্ণব মেঘলাকে বুঝিয়ে বলে, মেঘলা একটা ছেলেকে ভালোবাসতো, লুকিয়ে বিয়েও করেছিল ওরা, কিন্তু ছেলেটা পরে সবটা অস্বীকার করে। অর্ণব বিকেল বেলা নিজের বন্ধুদের নিয়ে মেঘলাকে তার স্বামীর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। চাপের মুখে পড়ে মেঘলার হাজবেন্ডও ওকে মেনে নিতে বাধ্য হয়। আর এই ঘটনায় অর্ণবের অবদানই সব থেকে বেশি। তাই মেঘলা ওকে কল করে নিজের কৃতজ্ঞতা স্বীকার করলো। নীলা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়। যদিও অর্ণবের নীলার প্রতি কোনো রাগ ছিল না, কারণ অর্ণব ভালো করেই জানে ও নিজের বান্ধবীর সাথে সংসার করছে। সামনে হয়তো আরো অনেক কিছু ফেস করতে হবে।